কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর আপনার শরীরে নেই। আপনার আত্মা চলে গেছে আপনার বাবার শরীরে, আর আপনার বাবার আত্মা আপনার শরীরে। শুনতে যতটা অদ্ভুত লাগছে, বাস্তবে এই পরিস্থিতি সামলানো তার চেয়েও হাজার গুণ বেশি কঠিন। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সুপারহিট কমেডি মুভি ড্যাডি ইউ ডটার মি, যেখানে একজন দায়িত্বজ্ঞানহীন মেয়ে আর একজন পরিশ্রমী বাবার জীবন একে অপরের সাথে অদল বদল হয়ে যায়। কি হবে যখন এক কিশোরী মেয়েকে তার বাবার হয়ে অফিস সামলাতে হবে, আর একজন বয়স্ক বাবাকে তার মেয়ের স্কার্ট পরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে? এই মরণপণ লড়াই আর হাসাহাসির মাঝে তারা কি পারবে একে অপরের কষ্টটা বুঝতে, নাকি সব কিছু তালগোল পাকিয়ে ধ্বংস হয়ে যাবে? মুভিটির শেষ দৃশ্যটি আপনাকে হাসানোর পাশাপাশি আবেগী করে তুলবে। তো চলুন এই মজাদার আর শিক্ষণীয় কাহিনীটি শুরু করা যাক। কাহিনীর শুরু হয় একটি মেয়ে দোয়ন এবং তার ড্যাড সংতেকে দিয়ে। দুজনে বাবা মেয়ে হিসাবে নিজেদের খুব ভালো মুহূর্ত কাটাচ্ছিল। দোয়ন তার ড্যাডকে খুব ভালোবাসত, এমনকি সে বলতো যে, ড্যাড, আমি বড় হয়ে আপনাকেই বিয়ে করব। এখন প্রেজেন্ট টাইমে অর্থাৎ বর্তমান সময়ে সংতে এই ভিডিওটি দেখে কাঁদছিল। সে পুরনো মুহূর্তগুলোকে মনে করছিল, কারণ এখন আর কিছুই আগের মতো নেই। তার মেয়ে দোয়ন এখন তার সাথে খুব একটা কথা বলে না, এমনকি এখন তার এটাও পছন্দ নয় যে তার ড্যাডের কাপড় এবং তার কাপড় একসাথে ধোয়া হোক। এমনকি দোয়নের মম সং থেকে জানায় যে দোয়নের অমুক জিনিসটা চাই, এবং এই কথা জেনে সংতে দোয়নকে বলে যে, যদি তোমার কিছু চাই তবে তুমি আমাকে ডিরেক্টলি কেন বলছো না? দোয়ন বলে যে, চলো থাকবে, কিনে যেতে হবে না। এই বলে সে চলে যায়। এরপর দুজনে তৈরি হয় এবং নিজেদের ড্রিঙ্কস পান করে স্কুল এবং অফিসের দিকে রওনা দেয়। দুজনে প্রতিদিন একই রাস্তা দিয়ে মেট্রো পর্যন্ত যেত, কিন্তু এরই মাঝে দোয়ন তার ড্যাডকে একদম ইগনোর করে এবং নিজের ফোনেই ব্যস্ত থাকে। এমনকি সে তার ড্যাডের সাথে সেম গেট অর্থাৎ একই গেট দিয়ে ট্রেনেও ওঠে না। এইসব দেখে তার ড্যাডির খুব খারাপ লাগে। এরপর স্কুলে যখন সে তার বন্ধুর সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন সে পড়ে যায় এবং তারপর একটি ছেলে জি এখানে এসে তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয় এবং তাকে দেখে দোয়ন লজ্জায় পালিয়ে যায়, কারণ এই ছেলে জিহো হল দোয়নের ক্রাশ, যাকে সে নিজের বয়ফ্রেন্ড বানাতে চায়। তারপর যখন সে নিজের বাড়িতে যাচ্ছিল, তখন জিহো স্কুটারে করে এখানে আসে। সে দোয়নকে বলে যে, আমাকে তোমার বন্ধু বলল যে তুমি খুব ভালো গাও, মানডেতে একটি অডিশন হতে চলেছে, তুমি কি আসবে? দোয়নও হ্যাঁ বলে দেয়। তখন যখন জিহো যাচ্ছিল, তখন দোয়ন তাকে দেখে হাসতে থাকে, কিন্তু তখনই এখানে দোয়নের ড্যাড সংতে চলে আসেন। সে দোয়নকে জিজ্ঞেস করে যে, তুমি এইভাবে কেন হাসছো? দোয়ন কোনো জবাব না দিয়ে এগিয়ে যেতে থাকে। তখনই এদের দুজনের কাছে এদের মায়ের মেসেজ আসে, তাদের দাদুর কিছু একটা হয়েছিল। তারপর এই দুজনও রাত পর্যন্ত সেখানে পৌঁছে যায়, কিন্তু বুড়ো মানুষটির খুব বেশি কিছু হয়নি, সে এখন একদম ঠিক ছিল। এখানে সংতের ওয়াইফ সংতেকে বলেন যে, আমি আজ রাতে ড্যাডের সাথেই থেকে যাব, তুমি দোয়নকে নিয়ে চলে যাও। তিনি দোয়নকেও দেখেন, যে কিনা যখন থেকে এখানে এসেছিল তখন থেকেই নিজের ফোনে ব্যস্ত ছিল। তার মা বলেন যে, তুমি কাউকে ডেট করছো নাকি? এটি শুনে সংতে বলে যে, ডেট? ওই স্কুটারওয়ালা ছেলেটিকে? এরা দুজনে আবার তর্ক করতে শুরু করে এবং দোয়ন রাগে এখান থেকে চলে যেতে থাকে। তখনই তার ড্যাড তার কাছে আসেন এবং তাকে বোঝাতে থাকেন যে, আমি তোমার জন্য এত কিছু করছি, তাই তুমি শুধু নিজের পড়াশোনায় ধ্যান দাও এবং এই টেটের চক্কর থেকে দূরে থাকো। কিন্তু এটি শুনে দোয়ন নিজের হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। তাই ড্যাডের রাগ ওঠে এবং সে দোয়নের হেডফোনটিকে মাটিতে ফেলে ভেঙে দেয় এবং তারপর তাকে বলে যে, তোমার জানাও আছে বাইরের লাইফ কেমন হয়? আমি চাই যদি একদিন তুমি আমার জিন্দেগি কাটাও, তবে তুমি জানতে পারবে যে আমি তোমার জন্য কত কিছু করছি। দোয়নও রাগে বলে যে, আমিও এটাই চাই, যদি আপনি একদিন আমার জীবন কাটান তবে আপনিও জানতে পারবেন যে আমার জীবনও কতটা মুশকিল। দুজনে একে অপরের সাথে তর্ক করতে থাকে এবং তারা দুজনে একটি বড় গাছের নিচে দাঁড়িয়েছিল। তারপর ওই বুড়ো মানুষটি এদের কাছে এসে বলতে থাকে যে, এই গাছটি অনেক বছরের পুরনো এবং এর নিচে দাঁড়িয়ে যে উইশ চাওয়া হবে সেটি পূর্ণ হয়ে যায়। ওই বাবা মেয়ে দুজনে পুরো কথা না শুনেই এখান থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর যখন দুজনে কার দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন হঠাৎ এদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপর সংতের হসপিটালে জ্ঞান ফেরে। তাকে এখন অদ্ভুত লাগছিল, তার আওয়াজও তার কাছে ভারী লাগছিল এবং যখন সে নিজেকে আয়নায় দেখে তখন চমকে যায়। আসল বিষয়টি হলো, এটি সংতের শুধু বডি ছিল এবং এর ভেতরে এখন তার মেয়ে দোয়নের সোল চলে এসেছিল এবং কিছু সময়ের মধ্যে দোয়নও বাইরে আসে, যার ভেতরে এখন সংতের আত্মা ছিল। দুজনে একে অপরকে দেখে চমকে যায়। বেশি কনফিউশন যাতে না হয়, তাই এখান থেকে আগে আমি ক্যারেক্টারদের তাদের সোল অনুযায়ী বলবো। যেমন দোয়ন, যার ভেতরে তার ড্যাডের আত্মা আছে, সে তার ড্যাড হবে এবং সংতে দোয়ন হবে। যাই হোক, তারা দুজনে এখন উদাস হয়ে বসে পড়ে। দোয়ন বলে যে, ড্যাড, নিশ্চয়ই এটি কোনো স্বপ্ন হবে, আপনি আমার গাল টেনে দিন। তার ড্যাড দোয়নের গাল টানে।
যাতে তার ব্যথা লাগতে শুরু করে। দোয়ন বলে যে আমাদের কোনো ডাক্তারের সাথে এই ব্যাপারে কথা বলা উচিত, কিন্তু তার ড্যাড মানা করে দেয়, কারণ কেউই এদের কথায় বিশ্বাস করবে না এবং এদের পাগলখানায় পাঠিয়ে দেওয়া হবে। এখন তখনই সংতের একটি আইডিয়া আসে এবং তারা দুজনে একটি ট্যাক্সি ভাড়া করে কোথাও যাওয়ার জন্য বের হয়। দোয়নের ড্যাড এটি ভুলে যায় যে এই মুহূর্তে সে তার মেয়ের বডিতে আছে এবং সে একদম একজন পুরুষের মতো ট্যাক্সিওয়ালার সাথে কথা বলতে থাকে। সে ওই লোকটিকে বলে যে গাড়িতে স্মোকিং করো না, দেখছো না আমাদের সাথে একটি ছোট বাচ্চা আছে। ট্যাক্সির ড্রাইভার সংটের বডিকে দেখে এবং ভাবে যে আসলে এটি কি হচ্ছে, মেয়েটি একদম পুরুষের মতো কথা বলছে এবং লোকটি মেয়েদের মতো বসে আছে। কিছুক্ষণ পরই যখন তারা দুজনে নামে তখন ট্যাক্সি ড্রাইভার দেখে যে এরা দুজনে তো সাইকিয়াট্রিক হসপিটালে এসেছে। ওই লোকটি বুঝে যায় যে এই দুজনের মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানেই সংতে এবং দোয়ন একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে। সংতে যে দোয়নের শরীরে ছিল সেই ডাক্তারকে ভালোভাবে চিনত এবং দুজনে বন্ধু ছিল। সংতে তাকে সব বলে, কিন্তু তার বন্ধু হাসতে শুরু করে। তার এদের উপর বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছিল না। সে দোয়ন যে সংতের বডিতে আছে তাকে সংতে ভেবে বলে যে এখন তুই নিজের মেয়ের সাথে মিলে আমার এখানে মজা নিতে এসেছিস নাকি। সংতে যে দোয়নের বডিতে ছিল সে ডাক্তারকে তার অনেক পুরনো কথা মনে করিয়ে দেয়, কিন্তু ডাক্তার তবুও বিশ্বাস করে না। সে নার্সকে এখানে ডেকে সংতেকে দোয়ন ভেবে বাইরে পাঠিয়ে দিতে থাকে। তখনই সংতে বলে যে তোর সেই 20 বছর আগের গোল গোল মেয়েটির কথা মনে আছে, যাকে তুই বিয়ে করার জন্য মরে যাচ্ছিস? মনে আছে? আমিই তোকে তার সত্যিটা খুঁজে বের করে বলেছিলাম। আর এই নার্সকে দেখে তুই আমাকে বলেছিলি যে যখন তুই এই জায়গাটা নতুন করবি তখন তুই এই নার্সকে বের করে দিবি, কারণ এরা তোকে একদম ফিমেল গার্গিলের কথা মনে করিয়ে দেয়। নার্স এটি শুনে আলাদা রকম রাগে ফেটে পড়ে যে ডাক্তার আমার ব্যাপারে এসব ভাবে। ডাক্তার সংতে যার শরীরে দোয়ন আছে তাকে একটি চড় মেরে বলে যে এখন তুই নিজের মেয়েকেও সব বলে দিলি। তখনই দোয়নের ড্যাড ডাক্তারকে মারতে শুরু করেন এবং বলেন যে আমার মেয়েকে মারিস না, ওর থেকে দূরে থাক। এরপর এদের দুজনকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। তারপর একটি স্টোরে সংতে একটি ড্রিঙ্ক পানীয় নিয়ে ওনারের কাছে যায়। ওই লোকটি বলে যে খুকি, তুমি এখন মাইনার, তুমি এটি পান করতে পারো না। তখনই দোয়ন এখানে চলে আসে। সংতে বলে যে আমাকে এই ড্রিঙ্কটি কিনে দাও। দোয়ন বলে যে ড্যাড, আপনি আমার বডিতে আছেন, ওতে ড্রিঙ্ক পান করবেন না। সব ওনার ভাবে যে আসলে এই লোকটি এই মেয়েটিকে ড্যাড কেন বলছে। তখনই এরা দুজনে তাকে বোঝাতে শুরু করে, কিন্তু ওই লোকটি ভাবে যে এরা তার সাথে মজা নিচ্ছে। লোকটি এদের সাথে লড়াই করতে শুরু করে। তখনই লোকটির বউ এখানে আসে এবং তাকে সব থেকে সরিয়ে দেয় এবং ভাবে যে এই লোকটাই বেকার, কখনোই কোনো কাজ ঠিকঠাক করে না। এসব দেখে সংতে দোয়নকে বলে যে আমরা এই কথাটি এখন সবার কাছ থেকে এবং তোমার মমের কাছ থেকে লুকিয়ে রাখবো। এরপর বাড়িতে সংতের ওয়াইফ এদের দুজনের জন্য প্রচুর খাবার বানান। সংতে যে দোয়নের বডিতে ছিল সে পেট ভরে খাচ্ছিল এবং সংতের ওয়াইফ ভাবেন যে আজ আমার মেয়ে কত ভালোভাবে খাবার খাচ্ছে। তখনই দোয়ন ভাবে যে আমি তো এখন ড্যাডির বডিতে আছি, তো আমার ডায়েটে থাকার কোনো প্রয়োজন নেই। এখন তখনই সংতের ওয়াইফ বিয়ার বের করেন। সংতের মুখে এটি দেখে জল চলে আসে, কিন্তু সে তার মেয়ের শরীরে ছিল এই জন্য ড্রিঙ্ক পান করতে পারছিল না এবং দোয়ন যে সংতের বডিতে ছিল তাকেও বিয়ার পান করতে দিচ্ছিল না। এই জন্য এরা বাহানা বানিয়ে বিয়ার পান করা থেকে আটকে দেয়। সংতের ওয়াইফের সন্দেহ হয় যে এই বাবা মেয়ে আজ এত কথা কেন বলছে। সে সংতেকে বলে যে তুমি নিজের মেয়েকে কত টাকা খাইয়েছো যে ও তোমার সাথে এত ভালোভাবে কথা বলছে। সত্য গোপন করার জন্য দুজনে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। এরপর দোয়ন নিজের ফোন চেক করে যাতে জিহোর মেসেজ এসেছিল এবং জিহো তার সাথে দেখা করতে চেয়েছিল। এটি দেখে দোয়ন খুশি হতে থাকে। তখনই সংতের ওয়াইফ এখানে চলে আসেন। সে নিজের স্বামীর সাথে শুতে শুরু করেন। এই জিনিস দেখে দোয়নের হার্টবিট বেড়ে যায়। ভাগ্যক্রমে তার মম আজ ক্লান্ত ছিলেন, এই জন্য তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। এখন পরের দিনই দোয়ন ইন্টারনেটে বডি সুইচ হওয়ার ব্যাপারে সার্চ করতে শুরু করে যাতে সে নিজের বডিতে ফিরে যেতে পারে। ওখানেই সংতেও লাইব্রেরিতে গিয়ে অনেক বই পড়ে ফেলে, কিন্তু সে বডি আবার সুইচ কিভাবে করবে এই ব্যাপারে কিছুই জানতে পারে না। দোয়ন নিজের ড্যাডের কাছে এসে বলে যে ড্যাড, আমাকে কাল স্কুল যেতে হবে, এখন আমরা একে অপরের বডিতে সব জিনিস কিভাবে সামলাবো। তার ড্যাড এখন ভাবতে শুরু করে যে এদের বডি নিজেদের মধ্যে সুইচ কিভাবে হলো। তখনই তাদের সেই অনেক পুরনো গিঙ্কো ট্রি এর কথা মনে পড়ে যার ব্যাপারে বুড়ো লোকটি বলেছিল। এরা দুজনে তৎক্ষণাৎ বুড়ো লোকটিকে কল করতে শুরু করে এবং তার সাথে কথা বলে এই ব্যাপারে জিজ্ঞেস করে। বুড়ো লোকটি জানায় যে হ্যাঁ, যদি তোমরা ওই গাছের নিচে দাঁড়িয়ে প্রে করো তবে তোমাদের সোলও সুইচ হতে পারে। সংতে জিজ্ঞেস করে যে তাহলে তারা নিজেদের বডিতে ফিরে কবে নাগাদ যাবে। লোকটি কার্ডস ফেলে এবং বলে যে 7 দিন পর সবকিছু নর্মাল হয়ে যাবে। এই বলে সে কল কেটে দেয়। এই দুজনের কাছে এখন বুড়ো লোকের কথায় বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জন্য এরা 7 দিন পর্যন্ত এভাবেই থাকার ফয়সালা করে। সংতে দোয়নকে বলে যে ততক্ষণ তুমি আমার জায়গায় অফিস যাবে এবং আমি তোমার জায়গায় স্কুলে যাব, আর আমাদের বাকি সবার কাছ থেকে এই কথাটি লুকিয়ে রাখতে হবে। দোয়ন ভাবে যে এখন তার অডিশনের কি হবে, কারণ ওই অডিশন এই 7 দিনের মধ্যেই হতে চলেছে। এখানে সংতে ভাবছিল যে তার রেভলিউশন মিটিং এর কি হবে, যেটির জন্য সে এত বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। এখন তো সবকিছুই গন্ডগোল হয়ে যাবে। যাই হোক, দুজনে ফয়সালা করে যে 7 দিন পর্যন্ত তারা দুজনে মিলেমিশে থাকবে এবং লড়াই করবে না,
যাতে আরও বেশি পরেশানির সৃষ্টি না হয়। এখন পরের দিন দুজনে ভুল করে নিজেদের ড্রিঙ্ক তুলে নেয়। শংতের ওয়াইফ তাদের মনে করিয়ে দেন যে কার কোন ড্রিঙ্ক। বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট খুব প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব রহস্যময় মুভি কাহিনী সবার আগে দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। দুজনকে বাধ্য হয়ে একে অপরের ড্রিঙ্ক পান করতে হয়। এরপর দুজনে বাইরে বেরিয়ে যায়। দুইয়ন তো অফিসেও হেডফোন লাগিয়ে যাচ্ছিল। সে তার ড্যাডকে বলে যে ড্যাড, সিঁড়িতে সাবধানে চলুন, স্কার্ট অনেক উপরে উঠে যাচ্ছে। তার ড্যাড বলেন যে তুমি এমন ছোট ছোট স্কার্ট পরো কেন? আজকালকার বাচ্চাদের যে কি হয়েছে। তিনি যেতে থাকেন। দুইয়ন তাকে বোঝায় যে দেখো ড্যাড, আপনি যখন আমার বন্ধুদের সাথে কথা বলবেন তখন লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করবেন না, বরং লোল এবং এই রকম অন্য সব ওয়ার্ডস ইউজ করবেন। আর যদি কিছু বুঝতে না পারেন তবে শুধু হেসে দেবেন। দুইয়ন বলে যে আমার বন্ধু জিয়াং এর সাথে সিঙ্গিং অডিশনেও যাবেন না। শংতেও দুইয়নকে বোঝাতে শুরু করে যে তাকে অফিসে কিরকম বিহেভ করতে হবে। সে বলে যে যখন বস তোমাকে কোনো কাজ দেবেন তখন পুরো দায়িত্ব নিজে নিও না, বরং বলো যে তুমি পুরো চেষ্টা করবে। শংতে বলে যে আমি আমার ফোনে নোটস লিখে দিয়েছি, কিন্তু যদি কিছু বুঝতে না পারো তবে আমাকে কল করে নিও। দুজনে এখন নিজেদের ফোনও সুইচ করে নেয়। দুইয়ন বলে যে ড্যাড, আমার ফোনে আমার মেসেজেস চেক করবেন না, আর ওই ছেলে জিহোকে কোনো অদ্ভুত মেসেজ পাঠাবেন না। দুজনে মেনে নেয়। তারপর শংতে স্কুলে চলে আসে। সে বলে যে আমি আগেও স্কুলে গিয়েছি, এই জন্য আমি সবকিছু আরামসে সামলে নেব। অন্যদিকে দুইয়ন তার ড্যাডের অফিসে পৌঁছায়, যেখানে সবাই তাকে দেখে ঝুঁকতে থাকে। দুইয়ন ভাবে যে তার ড্যাডকে সবাই ইজ্জত করে, কিন্তু আসলে সবাই দুইয়নের পেছনে চলতে থাকা ম্যানেজারকে দেখে ঝুঁকছিল। দুইয়নও এটি দেখে এবং সব বুঝে যায় যে এই লোকটি এখানকার ম্যানেজার। এদিকে শংতে দুইয়নের ক্লাসে আসে। সে একটি মেয়েকে দেখে যে চশমা লাগিয়ে পড়ায় বিজি ছিল। শংতে ভাবে যে নিশ্চয়ই এই মেয়েই এই ক্লাসের টপার হবে। শংতেও তার সাথেই বসে পড়ে যাতে তার পড়াশোনায় কোনো সমস্যা না হয়। এই মেয়েটির নাম কং মিহাই। শংতে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ক্লাসের টপার তাকে একদমই পাত্তা দেয় না। তখনই জিন এখানে চলে আসে এবং জিনেরও কোনো খবর ছিল না যে এটি তার বন্ধু নয়, বরং তার ড্যাড। জিন তাদের বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আজ কটেজে ঘুরতে যাচ্ছি এবং আমি বাড়িতে বলেছি যে তুমি আর আমি একসাথে আছি। এই জন্যে যদি আমার মম তোমাকে কল করেন তবে বলে দিও যে হ্যাঁ, আমরা একসাথে আছি। জিন বলে যে একইভাবে যখন তুমি তোমার বয়ফ্রেন্ড জি হোর সাথে যাবে তখন আমিও বিষয়টা সামলে নেব। এই কথা শুনে তার রাগ উঠে যায়। সে জিনের উপর চিৎকার করে দেয়। জিনও রাগে চলে যায়। শংতে বুঝে যায় যে ওই ছেলে জি হো আমার মেয়ে দুইয়নকে প্রেমের ফাঁদে ফেলতে চায়। এই জন্য শংতে এখন জি হোর সাথে দেখা করার ফয়সালা করে। এদিকে দুইয়ন তার ড্যাডের অফিসে পৌঁছায়, যেখানে তার সাথে কাজ করা কলিগরাও ছিল। তখনই এক লোক পেছন থেকে এসে বলে যে স্যার, আপনি আমাদের উপর নজর রাখছেন তো, যাতে জানতে পারেন যে আমরা ঠিকঠাক কাজ করছি নাকি করছি না। সে রেগে গিয়ে বলতে থাকে যে শংতে স্যার, আমি আমার কাজ পুরো ইমানদারির সাথে করি। দুইয়ন বেচারি ভয়ের কারণে কিছুই বলতে পারে না। এরপর নিজের ড্যাডের নোট থেকে সে জানতে পারে যে এই লোকটি তার অ্যাসিস্ট্যান্ট, যার নাম জু, যে একজন পরিশ্রমী মানুষ, কিন্তু এটি অনেক বেশি ইরিটেট করে। এখানেই দুইয়ন বাকি কালিগদেরও দেখে এবং এদের সাথেই এক লেডি ইউমিও থাকে। দুইয়ন ইউমিকে দেখে ভাবে যে এই তো কত ফিট রে ভাই, ইস আমিও যদি এত ফিট হতাম। এরপর লাঞ্চ টাইম হয়ে যায়। সবাই লাঞ্চ করার জন্য চলে যায় এবং কেউ শং থেকে সাথে চলার জন্য জিজ্ঞাসা করে না, যাতে দুইয়নের এহসাস হয়ে যায় যে তার ড্যাড তো অফিসে একটুও ফেমাস নয়। অন্যদিকে শংতে ওই ছেলে জি হোকে দেখার জন্য এখন সিঙ্গিং অডিশনে চলে এসেছে। শংতে জি হোকেই ঘুরে দেখা যাচ্ছিল। সে ভাবে যে তার মেয়ের পছন্দ এত বেকার কবে থেকে হলো, এই ঢিলেঢালা ছেলেটা ওর পছন্দ হলো কিভাবে। এখানেই জি হোর পাশে বসে থাকা ছেলেটির মনে হচ্ছিল যে দুইয়ন তাকে হয়তো পছন্দ করে, তবেই তো সে তাকে দেখে যাচ্ছে। সে দুইয়নকে অদ্ভুত সব রিয়াকশন দিতে থাকে। তারপর দুইয়নেরও অডিশনের টাইম চলে আসে। শংতেও তৈরি হয়ে যায়। সে দাঁড়ায় এবং একটি গিটার বাজাতে বাজাতে নিজের পুরনো সময়ের একটি গান গাইতে শুরু করে। জিন এটি দেখে ভাবে যে এর উপর ভূত টুত চেপেছে নাকি, আসলে এ কোন গান গাইছে। কিন্তু গান শেষ হওয়ার পর জানা যায় যে ওই ছেলে জি হো পুরনো গান শুনত এবং সে দুইয়নের ওপর ইমপ্রেস হয়ে গিয়েছে। কিন্তু শংতে এসব দেখে আরও বেশি রেগে যায়। অন্যদিকে জু নিজের প্রেজেন্টেশন দিচ্ছিল এবং দুইয়ন ফোন চালাতে ব্যস্ত ছিল। এটি দেখে জু বলে যে শংতে স্যার, আপনাকে কাজে ফোকাস করতে হবে, কারণ রেভলিউশন মিটিংয়ে আপনি আমাদের রিপ্রেজেন্ট করবেন। দুইয়ন কিছুই বুঝতে পারে না, এই জন্য সে জুয়ের তারিফ করে দেয়। এরপর জু এদের জানাতে থাকে যে সে নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য কিছু সেলিব্রিটিকে বেছেছে যারা এটি প্রমোট করবে। কিন্তু দুইয়ন বলে যে তুমি বেশি বয়সের আদমিদের কেন নিয়েছো, এমন সেলিব্রিটিদের চোনো যাদের টিনেজ মেয়েরা পছন্দ করে। জু ভাবে যে এই লোকটা পাগল হয়ে গেছে নাকি। জু জানায় যে শংতে স্যার, আপনি তো এই লোকটিকে রেকমেন্ড করেছিলেন। এখন তখনই ওই মেয়ে ইউমি বলে যে শংতে স্যার, আমারও এই লিস্ট ভালো লাগছে না, কেননা আমরা সেলিব্রিটিদের একটি নতুন
নতুন লিস্ট বানাই? দো ইয়নও হ্যাঁ বলে দেয়। এরপর জু জানায় যে আজ আমাদের একজন লোক কুঅনের সাথে ডিনারে যেতে হবে। জু বলে যে সংতে স্যার, আপনাকে তার সাথে ঠিকমতো কথা বলতে হবে যাতে আমরা ওই লোকটির সাথে ডিল করতে পারি। এরপর এরা ডিনার পার্টিতে চলে আসে। ওই লোক কুঅন খুবই বেকার ক্যারেক্টারের মানুষ ছিল এবং দো ইয়ন এইসব লোকেদের মধ্যে ফিট হতে পারছিল না। সে ড্রিঙ্কও পান করছিল না যাতে ওই লোকটির মুড খারাপ হয়ে যায় এবং তখনই সে বলে যে সংতে, এখন তোমাকে ডান্স করতে হবে। ইউমি তৎক্ষণাৎ জুকে ডান্স করার জন্য বলে যাতে ডিল হতে পারে, কিন্তু ওই লোক কুঅন জুকে যেতে মানা করে দেয় এবং বলে যে সংতে সবার মুড খারাপ করেছে, এই জন্য তাকে এই গান গাইতে গাইতে ডান্স করতে হবে এবং যদি সে 95 নম্বরের বেশি পায় তবে আমি এই ডিল সাইন করে দেব। এই কথা শুনে দো ইয়ন তৈরি হয়ে যায়। দো ইয়ন ভুলে যায় যে সে এই মুহূর্তে নিজের ড্যাডের শরীরে আছে এবং সে মেয়েদের মতোই গান গাইতে গাইতে ডান্স করতে থাকে। তাকে দেখে সবাই অবাক ছিল এবং সে 97 নম্বর পায়, যাতে সবাই খুশি হতে থাকে এবং জু কুঅনকে ড্রিঙ্ক দিতে দিতে বলতে থাকে যে চলো এখন ডিল অ্যাসাইন করি। তখনই ওই লোক কুঅন নিজের আসল রূপ দেখায় এবং বলে যে যদি মেয়েরা আমাকে ড্রিঙ্ক সার্ভ করে তবে আমার বেশি ভালো লাগে। সে ইউমিকে দিয়ে ড্রিঙ্ক সার্ভ করায় এবং তারপর তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে এবং বলে যে আপনার বডি কত ভালো। সে ইউমিকে ছেড়ার চেষ্টা করতে থাকে। ইউমিও অনেক বেশি আনকমফোর্টেবল বোধ করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তখনই দো ইয়নি সবকিছু রেকর্ড করে সবার সামনে প্লে করে দেয় এবং বলে যে আমি এটি ইন্টারনেটে আপলোড করে দিয়েছি। ওই লোকটি এসব দেখে থেমে যায়। ইউমিও খুশি হয়ে যায় যে সে বেঁচে গেল। এরপর দো ইয়ন বাড়ি যেতে থাকে। রাস্তায় সে একটি লোককে দেখে যে অফিস থেকে বাড়ি যাচ্ছিল। তার ওয়াইফ এবং তার মেয়ে ওই লোকটিকে খুশির সাথে ওয়েলকাম জানায়। আর এটি দেখে দো ইয়নের এহসাস হয় যে সে নিজের ড্যাডের উপর লম্বা সময় ধরে কোনো ধ্যান বা খেয়াল দেয়নি। তার ড্যাড কত বছর ধরে শুধু এই পুরনো ব্যাগটি ব্যবহার করছেন এবং তাদের চেহারায় কত বেশি ঝুররিয়া চলে এসেছে। এখন বাড়ি আসার পর সংতে দো ইয়নকে জিজ্ঞেস করে যে তুমি অফিসে কোনো পরেশানি সৃষ্টি করনি তো? দো ইয়ন মানা করে দেয় এবং তাকে কোম্পানির ডিনারের ব্যাপারে জানায়। দুজনে নিজের নিজের ফোন নিয়ে সেটি চেক করতে থাকে। দো ইয়নের ফোনে জি হোর মেসেজ এসেছিল। তার দো ইয়নের গান অনেক বেশি পছন্দ হয়েছিল। এখানেই সংতের ফোনে ইউমির মেসেজ এসেছিল। ইউমির সংতের ডান্স খুব পছন্দ হয়েছিল। সংতে বলে যে এসব কোন ডান্সের কথা হচ্ছে, আসলে তুমি কি কি করেছো? দো ইয়ন তাকে বলে দেয় যে তার যেমন ডান্স আসতো সে তেমনই করে দিয়েছে। সে বলে যে অডিশনের ব্যাপারে বলুন, সেখানে কি হয়েছে? সংতে বলে যে মেসেজ থেকেই তুমি জানতে পারবে, আমি সেখানে বম হয়ে ফেটেছিলাম। সবার গান খুব পছন্দ হয়েছিল। দুজনে এখন একে অপরের সাথে লড়তে চাইছিল না, এই জন্য এরা দুজনে একে অপরের কাজের তারিফ করে। এখন পরের দিন সংতে স্কার্ট ধরে স্কুলে যাচ্ছিল। তখনই সে একটি শপে কিছু দেখে। এরপর সংতে ছেলেদের মতো প্যান্ট পরে স্কুলে চলে আসে। সব ছেলে এবং মেয়েরা তাকেই দেখছিল। দো ইয়নের ক্রাশ জি হো এটি দেখে তাকে আরও বেশি পছন্দ করতে শুরু করে। এদিকে দো ইয়ন শপিং করে অনেক জিনিস নিয়ে অফিসে আসে। তার বিহেভিয়ার এখন মেয়েদের মতো নজরে আসতে শুরু করেছিল। তখনই জু তাকে জানায় যে জেনারেল ম্যানেজার আপনাকে ডেকেছেন। দো ইয়ন সেখানে যায়, যেখানে জেনারেল ম্যানেজার তাকে ওই ভিডিওটি দেখিয়ে সংতের ওপর রাগ করেন। দো ইয়ন বলে যে ওই লোকটি আমার কলিগকে হ্যারাস করছিল, আমি কি এটি বসে দেখতাম? জেনারেল ম্যানেজার বলেন যে এই ভিডিওটি ডিলিট করে দাও এবং তৎক্ষণাৎ গিয়ে ওই লোকটির কাছে ক্ষমা চাও। তোমার নিজের বিবি বাচ্চাদের চিন্তা নেই নাকি? এই বলে সে সং থেকে ফেরত পাঠিয়ে দেয়। ওখানেই সংতে স্কুলে দেখে যে তার পোর্টফোলিও আপ ডাউন হয়ে গেছে, অর্থাৎ তার মেয়ে ঠিক মতো কাজ সামলাতে পারছে না। এখন তখনই টপরের কাছ থেকে সে জানতে পারে যে কাল তাদের মক এক্সাম হতে চলেছে, যা জেনে সংতে চমকে যায়। এরপর যখন টিচার তাদের পড়াচ্ছিলেন তখন সবকিছু সংতের মাথার ওপর দিয়ে যাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না। এই জন্যে সে টপারকে রেশওয়াত দিতে দিতে বলে যে তুমি কি আজ রাতে আমার বাড়িতে পড়তে চলবে? আমরা একসাথে পড়ব। সে বারবার মানা করতে থাকে। সংতে তাকে বলে যে মাত্র একবার। এরপর টপারও মেনে যায়। ওখানে ইউমি সংতের ওপর ইমপ্রেস হয়েছিল, কারণ সংতে অর্থাৎ দো ইয়ন তাকে হ্যারাস হওয়া থেকে বাঁচিয়েছিল। ইউমি এখন তাকে একটি জায়গায় ড্রিঙ্কের জন্য নিয়ে আসে। দো ইয়নের এই জায়গাটি বেশ ভালো লাগে। সে ইউমির নেইলস দেখতে থাকে এবং সেগুলোর অনেক তারিফ করে এবং বলে যে ইস, আমারও যদি এমন নেইলস হতো। এদিকে সংতে টপার এবং জিনকে নিয়ে বাড়ি চলে এসেছে। এই তিনজন একসাথে এখন পড়াশোনা করতে থাকে। তখনই জিনের ফোনে তার ড্যাডের মেসেজেস আসতে শুরু করে। সে বলে যে আসলে এই ড্যাড আমাকে এত বিরক্ত কেন করেন? এখন কি আমি আমার বন্ধুর বাড়িতে সুকুনে পড়তেও পারবো না? এটি শুনে সংতে বলে যে সে তোমার ড্যাড, তোমার আন্দাজও আছে বাইরের দুনিয়া কতটা খাতারনাক।
তিনি সব দেখেছেন, এই জন্যে তিনি তোমার চিন্তা করেন। এখন তখনই টপার এটি জানাতে থাকে যে আমার প্যারেন্টসদের তো জানাও থাকবে না যে আমি বাড়িতে নেই। সংতে বলে যে যদি আমার কাছে তোমার মতো মেয়ে থাকতো তবে আমারও কোনো চিন্তা হতো না, কিন্তু ওই টপার বলে যে এমন নয়, আসলে তাদের আমার কোনো চিন্তাই নেই। আর জরুরি নয় যে একজন মা বাবা নিজের মেয়ের ওপর তখনই খুশি হবেন যখন তাদের মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনা না করেও তাদের মেয়েই হয়। সংতে এসব শুনছিল। এখানেই দোয়ন এখন অনেক শপিং করে আজ বাড়ি ফেরে। সংতের ওয়াইফ নিজের স্বামীকে মারতে মারতে বলতে থাকেন যে এত সব জিনিসে টাকা বরবাদ কেন করলে। দোয়ন নিজের ড্যাডের শরীরে হবার ফায়দা তোলে এবং বলে যে এসব আমি নিজের টাকা দিয়ে কিনেছি। এই জন্যে সংতের ওয়াইফও কিছুই বলতে পারেন না। এখন দোয়ন জিনকে দেখতে পায়। সে খুশির চোটে তাকে হাই করতে লাগে। জিন এটি ভেবে পরেশান ছিল যে এই দোয়নের ড্যাড আমাকে হাই কেন করছে। দোয়নেরও সব রিয়েলাইজ হয়। সে নিজের হাত দিয়ে হাওয়া করার ভান করতে শুরু করে এবং তারা দুজনে ওপরে চলে যায়। তারপর সংতের ওয়াইফ তাকে বলেন যে আমাকে কিছুদিনের জন্য ড্যাডির বাড়ি যেতে হবে, তোমরা ঠিকঠাক থেকো। সংতে দোয়নকে দেখছিল যে এই মেয়ে আমার শরীরে থাকার ফায়দা তুলছে আর যা মনে আসছে তা কিনছে। সংতে দোয়নকে নিয়ে গিয়ে তাকে বলে যে তুমি টাকা বরবাদ করো না। এরপর সে দোয়নকে জানায় যে কাল তোমার মক এক্সাম আর আমি তোমার বন্ধুদের পড়াশোনা করার জন্য এখানে এনেছি। আমি তোমাকে দেখাবো পড়াশোনা করে ভালো নম্বর কিভাবে আনতে হয়। দোয়নও বলে যে ট্রাই করে নিন ড্যাড। এরপর এক্সাম দেওয়ার দিন চলে আসে। সংতে পুরো তৈরি ছিল, কিন্তু যখন কোয়েশ্চেন পেপার তার সামনে আসে তখন সে পরেশান হয়ে যায়। সে একটি কোয়েশ্চেনেরও আনসার জানত না। যেমন তেমন করে সে এই এক্সামটি কমপ্লিট করে। ওখানেই দোয়ন ভাবছিল যে জানি না ড্যাড এক্সাম কিভাবে দিচ্ছেন। এখন তখনই জু তার কাছে এসে তাকে ছাদে ডাকে। দোয়ন ছাদে যায়, যেখানে জু তাকে বলে যে আপনি কি করেছেন, আমাকেও আপনার ট্রিক বলুন। কাল রাতে আপনি ইউমির সাথে ড্রিঙ্কে গিয়েছিলেন না? আর ইউমি তো কখনোই আপনাকে পছন্দ করতো না, এমনকি সে তো রোজ আপনার কফিতে থুতু দিত, কিন্তু কিছুদিন ধরে সে আপনাকে খুব পছন্দ করতে শুরু করেছে আর সে আপনাকে ড্রিঙ্কেও নিয়ে গেছে। আমাকেও বলুন আপনি তার উপর কোন জাদু চালিয়েছেন। এই কথা শুনে দোয়ন বুঝে যায় যে জু ইউমিকে পছন্দ করে। সে জুকে টিপস দিতে শুরু করে যে কিভাবে ফ্লার্ট করা যায় যাতে ইউমি তাকে পছন্দ করতে শুরু করে। এখন এরপর সে সেই টিপসগুলো ইউজ করে ইউমিকে মেসেজ করতে শুরু করে। এদিকে বাড়ি আসার সময় সংটের কাছে সেই ছেলে জি হোর মেসেজ আসে। সে দোয়নকে বাইরে দেখা করার জন্য ডাকছিল। সংতে ভাবে যে এই ছেলেটি আমার মেয়েকে ফাঁদে ফেলতে চায়, এই জন্যই সে মেসেজগুলো ডিলিট করতে থাকে। তারপর বাড়িতে দোয়ন অনেক লেট করে অফিস থেকে আসে। সে তার ড্যাডকে জিজ্ঞেস করে যে এক্সাম কেমন হয়েছে। সংতে সত্যিটা বলে না এবং বলে যে ওটা ভালো হয়েছে। এরপর দোয়ন জি হোর সেই মেসেজগুলো দেখে অবাক হয়ে যায়। আসলে সংতে সেই মেসেজগুলো ডিলিট করেনি। এখন পরের দিন বাবা মেয়ে একসাথে যেতে থাকে। সংতে দোয়নকে বলে যে আমার ওই ছেলে জি হোকে পছন্দ নয়, কিন্তু দোয়ন তো খুশির চোটে পাগল হয়ে যাচ্ছিল। এখানেই পরের দিনেও অফিসে জু ইউমিকে সেই সব মেসেজ করে। ইউমি তাকে দেখে হাসে, যাতে জুর মনে হয় যে সংতের স্যারের টিপস কাজ করছে, কিন্তু ইউমি জুর ওপর বিরক্ত হয়ে গিয়েছিল। সে তাকে ডাবল মিডল ফিঙ্গার দেখিয়ে তাকে রিজেক্ট করে দেয়। তখনই জুর কাছে একটি কল আসে। তারপর সে সংতেকে জানায় যে আজ মার্কেটিং টিম হোম শপিং শো করতে চলেছে, যাতে তারা আমাদের লিপস্টেইন প্রোডাক্টকে একটি সুযোগ দিতে চলেছে। এই লোকেরা তৎক্ষণাৎ সেটির প্রস্তুতি নিতে শুরু করে। ওখানেই স্কুলে এক্সামের রেজাল্ট আউট হয়ে গিয়েছিল এবং এতে সংটের দোয়নের র্যাঙ্ক 29-এ পৌঁছে দিয়েছে, যা আগের বারের থেকে অনেক নিচে ছিল। এখানেই এখন জানা যায় যে মেয়েটিকে সে এখন পর্যন্ত টপার ভাবছিল তার র্যাঙ্ক তো নিচে লাস্ট এসেছে। সে দুঃখী হয়ে চলে যায় এবং এক জায়গায় এসে কাঁদতে শুরু করে। তখনই সংতে তার কাছে আসে এবং বলে যে কি হয়েছে, তুমি কি কোনো আনসার জানতে না? ওই মেয়ে কংমি বলে যে তুমি আমার মজা ওড়াচ্ছ না তো, তুমি তো জানতেই যে আমার প্রতিবার লাস্ট র্যাঙ্কই আসে। আসলে এই মেয়েটি পড়াশোনায় খুব খারাপ ছিল, এই জন্য সে সবসময় পড়াশোনা করার চেষ্টা করতে থাকত এবং তাকে পড়তে দেখে সংতে অন্য কিছু বুঝে নিয়েছিল। এখানে এখন জিন এসে তাকে বোঝায় এবং বলে যে তুমি নিজের পক্ষ থেকে পুরো চেষ্টা করেছিলে, এই জন্য উদাস হয়েও না। জিন তাকে বোঝাতে থাকে এবং সংতেরও উপলব্ধি হতে থাকে যে সে নিজের মেয়ের ব্যাপারে এখন পর্যন্ত ভুল ছিল। এদিকে অফিসের শোর পুরো প্রস্তুতি হয়ে যায়, কিন্তু যে মার্কেটিং টিম এই শো করার কথা ছিল তারা অ্যাক্সিডেন্টে ফেসে যায় আর এদের কাছে এখন আর কেউই বাঁচে না। আর শো শুরু হতে চলেছিল। জু এবং ইউমি একে অপরকে ধাক্কা দিতে থাকে, কিন্তু দুজনেরই ক্যামেরার সামনে বলতে শরম আসছিল। তখনই দোয়ন নিজেই এগিয়ে আসে। এখন এরপর শো শুরু হয় এবং দোয়ন একজন লেডির সাথে বসে প্রোডাক্টের ব্যাপারে বলতে শুরু করে। সংতের ওয়াইফ ও টিভিতে এটি দেখে বেশ অবাক হন। এখানেই দোয়ন ফের ভুলে যায় যে সে তার ড্যাডের শরীরে আছে এবং সে সেই প্রোডাক্টটি ব্যবহারও করতে শুরু করে। কিন্তু এই মার্কেটিং সবার বেশ পছন্দ হয়। ওখানেই সংতিকে টিচারের কাছে গালি খেতে হচ্ছিল, কারণ তার নাম্বার আগের বারের থেকে কম হয়। তার টিচার বলেন
যে এখন তোমার ড্যাডকে এই কথা জানাতে হবে। সে কল করতে শুরু করে। সংতে তাকে আটকায়, কারণ সে চায়নি যে দোয়ন এসব জানতে পারুক যে তার ড্যাডও এক্সামে ভালো নম্বর আনতে পারেনি। কিন্তু তার টিচার দোয়নের ড্যাডকে কল করেই দেন এবং এখানে ডেকে নেন। ওখানে দোয়নও খুশি হতে থাকে যে এখন সে তার ড্যাডকে সবক শেখাবে। সে যেতে থাকে, তখনই জু তাকে আটকে দেয় এবং বলে যে আপনার দেওয়া সেই টিপসগুলো বেকার হয়ে গেছে, এখন আমি কি করব। এর ওপর দোয়ন তাকে আরও একটি আইডিয়া দেয় এবং বলে যে এখন তোমার সরাসরি ইউমির কাছে গিয়ে তাকে চকলেট দেওয়া উচিত এবং নিজের মনের কথা বলে দেওয়া উচিত। এই বলে দোয়ন পালিয়ে যায়। এরপর জু ইউমিকে চকলেট দেয় এবং তারপর তাদের কাছে নিজের মনের কথা বলতে শুরু করে, কিন্তু ইউমি আগেই বেরিয়ে গিয়েছিল এবং এটি দেখে সে উদাস হতে শুরু করে। কিন্তু ইউমি লুকিয়ে সব কথা শুনে নিয়েছিল এবং সেও খুশি হতে থাকে। ওখানেই দোয়ন স্কুলে পৌঁছে টিচারদের সামনে নিজের ড্যাডকে মারার অ্যাক্টিং করে এবং টিচার সং থেকে আটকান এবং বলেন যে দোয়নের গ্রেডস যদিও হঠাৎ করে কমে গেছে, কিন্তু সে একজন পরিশ্রমী এবং ভালো মেয়ে, তাকে মারবেন না। দোয়ন এখন নিজের ড্যাডকে টিচারদের সামনে একদম একজন ড্যাডের মতো বকুনি দেয় এবং বলে যে আমি তোমার জন্য বাইরে এত পরিশ্রম করি আর তোমার দ্বারা ঠিকমতো পড়াশোনাও হচ্ছে না। সে পুনরায় নিজের ড্যাডকে হালকা হালকা মারতে শুরু করে। সংতে ধীরে থেকে বলে যে ক্ষান্ত দাও, এবার অনেক হয়েছে। তারপর সে চিৎকার করে পালিয়ে যায়। দোয়ন বলে যে ড্যাড দাঁড়ান, কোথায় যাচ্ছেন। টিচার চমকে যান যে এই দোয়নের ড্যাড নিজের মেয়েকে ড্যাড কেন বলছেন। এখানেই দোয়ন নিজের ড্যাডকে ধরে তুলে বাইরে নিয়ে আসে। সংতে বলে যে তুমি তো আমাকে মারার জন্য খুব বেতাব ছিলে না, তো তুমি সুকুন পেয়ে গেলে। নিজের ড্যাডকে মেরে এবং তাদের ফেল হতে দেখে তোমার খুশি হচ্ছে না। দোয়ন বলে যে এমন নয়, এমনিতেও ওগুলো আমারই গ্রেডস ছিল যা এখন নিচে চলে গেছে। দোয়ন তারপর নিজের ড্যাডের কাছে ক্ষমা চায় এবং বলে যে যতক্ষণ আমি আপনার জায়গায় অফিস যাওয়া শুরু করেছি আমি বুঝতে পেরেছি যে আপনি কত পরিশ্রম করেন। সংকে খুশি হতে থাকে। তখনই দোয়ন বলে যে এখন শুধু আপনি আমার জায়গায় ডেটে চলে যান, না হলে জিহো আমার সাথে আর কখনো দেখা করবে না। তার ড্যাড যেতে চাইছিলেন না, কিন্তু দোয়ন তাকে তুলে নিয়ে যায়। সে নিজের সব থেকে ভালো ড্রেস তাদের দেয় এবং পরার জন্য বলে। সে তার ড্যাডকে ভালোভাবে তৈরি করে এবং জিহোর সাথে ডেটে পাঠিয়ে দেয়। জিহো তাকে দোয়ন ভেবে একটি পুরনো গানের ক্যাসেটের শপে নিয়ে যায়, যেখানে অনেক পুরনো অ্যালবাম ছিল। দোয়নও এদের পিছু নিতে নিতে এখানে চলে এসেছিল। সে বাইরে থেকেই এদের দেখতে থাকে। সে ভাবে যে এটি তার প্রথম ডেট ছিল এবং তার জায়গায় তার ড্যাড এই ডেটের মজা নিচ্ছেন। এরপর তার ড্যাড যাওয়ার সময় খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি ঘুমিয়ে পড়েন এবং ঘুমাতে ঘুমাতে জিহোর কাঁধে মাথা রেখে দেন। দোয়ন এটি দেখে আরও বেশি পেরেশান হতে থাকে। তাকে এই মুহূর্তে নিজের বডিতে থাকতে হতো, কিন্তু সে তার ড্যাডের বডিতে ফেসে আছে। এরপর জিহো এবং সংতে গাড়ি থেকে নামেন। সংতে বলে যে চলো এখন আমি চলি, কিন্তু জিহো তাকে আটকে দেয়। তখনই দোয়ন এটি দেখে চিৎকার করে ওঠে এবং তৎক্ষণাৎ ওই দুজনকে এসে দূরে সরিয়ে দেয়। সে দোয়নের ড্যাডের রূপে নিজেকে ইন্ট্রোডিউস করে এবং জিহোর হাত ধরে সেটি ফিল করতে থাকে। সংতে বলে যে ড্যাড হাত ছাড়ুন, কিন্তু সে হাত ছাড়ার নামই নিচ্ছিল না। সে জিহোর সাথেই ঘর পর্যন্ত আসে। জিহো বলে যে এখন আমাকে যেতে হবে। সে যেতে থাকে। দোয়ন খুব দুঃখী ছিল, কারণ এটি তার জীবনের প্রথম ডেট ছিল যা সে ফিলও করতে পারল না। সংতের নিজের মেয়ের জন্য খুব খারাপ লাগে। সে তৎক্ষণাৎ রুমে এসে নিজের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জানালা দিয়ে বাইরে জিহোকে আওয়াজ দেয় এবং এরপর দোয়ন ওই ফোনের ফ্ল্যাশলাইট দেখাতে দেখাতে জিহোকে দায় বলতে থাকে। অন্ধকারের কারণে জিহোর মনে হয় যে সেটি দোয়ন। সেও বাই করে এবং চলে যায়। এটি দোয়নের একটু ভালো লাগে। সে তার ড্যাডকে থ্যাঙ্কস বলে, যা সে অনেক বছর পর করেছিল, এবং এটি শুনে সংতেরও ভালো লাগে। এখন এরপর রিভলিউশন মিটিংয়ের দিন চলে আসে। সংতে দোয়নকে ভালোভাবে তৈরি করে এবং তাকে নিজের বানানো স্ক্রিপ্ট দেয়। তাকে একদম স্ক্রিপ্ট অনুযায়ী বলতে হতো। এরপর দুজনে বেরিয়ে যায়। স্কুলে সংতে মিটিংয়ের ব্যাপারেই ভাবছিল। সে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়। ওখানেই কোম্পানিতে রিভলিউশন মিটিং চলছিল, যেখানে এখন সংতের নম্বর চলে আসে। দোয়ন জুয়ের সাথে মিলে স্ক্রিপ্ট অনুযায়ী বলে এবং তার প্রেজেন্টেশন বেশ ডিসেন্ট চলছিল। সংতেও ফোনের মাধ্যমে সব শুনছিল। এখানেই দোয়ন একদম স্ক্রিপ্ট অনুযায়ী বলছিল এবং তখনই সে জানায় যে তারা যে প্রোডাক্টটি বানিয়েছে সেটির প্রাইস $50 হবে, যা বলতে গিয়ে দোয়নও ইতস্তত করতে থাকে। যেমন তেমন করে সেই প্রেজেন্টেশনটি শেষ করে। সংতে খুশি হচ্ছিল, কিন্তু এখানে কোম্পানির চেয়ারম্যান একদম আয়েশ করে ঘুমাচ্ছিলেন। এখন তখনই দোয়ন নিজে থেকে বলতে শুরু করে এবং বলে যে এই প্রোডাক্টটি একদমই বিক্রি হবে না। এটি শুনে সবাই অবাক হয়ে যায় এবং চেয়ারম্যানেরও চোখ খুলে যায়। দোয়ন বলতে থাকে যে আজকাল মানুষ পাগল নয় যে এই প্রোডাক্টের উপর এত টাকা খরচ করবে। টিনেজাররা এমনিতেও অনেক খরচ করে, এই জন্য আপনাদের এই প্রোডাক্টটি
কম প্রাইসে বিক্রি করতে হবে, না হলে এটি চলবে না। সংতে অনবরত দোয়নকে ফোনে চুপ হওয়ার জন্য বলছিল, কিন্তু দোয়ন চুপ হয় না এবং এই কারণে কোম্পানির চেয়ারম্যানেরও রাগ উঠে যায়। দোয়ন বলে যে টিনস আমাদের এই কোম্পানির ফিউচার কনজিউমার্স, এই জন্য আমাদের তাদের কথা মাথায় রেখে ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে কম প্রাইসে বিক্রি করতে হবে। একজন লোক বলে যে তুমি কি এই জিনিসের রেসপন্সিবিলিটি নেবে যে ওই প্রোডাক্টটি চলবে? তারপর কিছু মনে করে সে বলে যে দায়িত্ব একে অপরকে বোঝার মাধ্যমে আসে। যদি আমরা আমাদের কনজিউমার্সদের না বুঝি তবে আমরা দায়িত্ব আসলে কোন জিনিসের নেব? সে বলে যে আমাদের আগে টিনেজারদের বুঝতে হবে এবং আমি এই জিনিসের পুরো দায়িত্ব নেব। এসব শুনে চেয়ারম্যান বলেন যে তুমি ভুল নাও, কিন্তু এখানে কেউই এসব শুনে খুশি হয়নি। এই বলে সবাই যেতে থাকে। দোয়ন এখন সবকিছু গন্ডগোল করে দিয়েছিল। এরপর দোয়ন বাইরে বের হয়। সংতেও এখানে এসে দোয়নের পেছনে লেগে যায়। সে বলে যে তোমার আন্দাজও আছে তুমি কি করেছো? এসবের কারণে আমাকে এবং আমার টিমকে কোম্পানি থেকে ফায়ার করা হতে পারে। দোয়ন বলতে থাকে যে আমি যা ভুল ছিল শুধু সেটাই বলেছি। দুজনের মধ্যে আবারও একটু তর্কাতর্কি হয়ে যায় এবং দোয়ন এখান থেকে চলে যায়। সংতেও বাইরে বসে কিছু ভাবতে থাকে। তারপর সে আবারও তার সাইকিয়াট্রিস্ট বন্ধুকে কল করে এবং এরপর তার কাছে এসে রেডিওতে একটি পুরনো গান চালায় এবং ডান্স করতে শুরু করে। কিছুক্ষণ পরেই ডাক্তারের মনে পড়ে যে এটি তো সেই ডান্স যা আমি এবং সংতে একসাথে করেছিলাম এবং এটি মুমকিনই নয় যে দোয়নের এই ডান্স জানা থাকবে। এতে এখন ডাক্তারের বিশ্বাস হয়ে যায় যে এটি সংতেই, যার সোল দোয়নের বডিতে চলে এসেছে। সংতে তারপর তাকে সব বলে, তাকে জিজ্ঞেস করে যে এখন আমি কি করব। ডাক্তার জিজ্ঞেস করে যে নিজের মেয়ের জীবন কাটিয়ে আসলে তুমি কি জানতে পারলে? এর ওপর সংতে জানায় যে আজকাল হাই স্কুলের এক্সাম খুব টাফ হয়ে গেছে, যেখানে আমার মনে হতো যে সেগুলো ইজি হবে, এই জন্য আমি সং থেকে সবসময় পড়ার জন্য বলতাম। ডাক্তার বলে যে তোমার ধ্যান দেওয়া উচিত তোমার মেয়ের কি চায়। এরপর সংতে ফিরে আসে। সে দোয়নের সাথে কথা বলার ব্যাপারে ভাবছিল। সে দরজার কাছে যায়, কিন্তু তার হিম্মত হচ্ছিল না যে সে নিজের মেয়ের সাথে কথা বলতে পারবে এবং সে সেখানেই বসে পড়ে। দোয়নও উদাস হয়ে অন্য পাশে বসেছিল। এভাবেই সকাল হয়ে যায় এবং তারপর দোয়নের কাছে জুয়ের মেসেজ আসে। সে তৎক্ষণাৎ দৌড়াতে দৌড়াতে অফিসের দিকে যেতে থাকে এবং এই সময় ফোনটিও ফেলে দেয়। সংতে ফোনটি তুলে নেয় এবং নিজের কাছে রেখে দেয়। সে একটি বেসবল ফিল্ডে গিয়ে রাগে বলগুলোকে হিট করে যাচ্ছিল। তখনই সে ফোন থেকে জানতে পারে যে সংতেকে তার পুরো টিমের সাথে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথা জেনে সে তৎক্ষণাৎ একটি সাইকেল চুরি করে এবং ওখানেই যেতে থাকে। এদিকে দোয়ন কোম্পানির চেয়ারম্যানের কাছে পৌঁছে তাদের বলতে থাকে যে তারা যেন তাকে কোম্পানি থেকে বের না করেন। কিন্তু চেয়ারম্যান বলেন যে কাল তো তুমি বেশ বড় বড় কথা বলছিলে না, এই জন্য এখন তোমাকেই নিজের টিম মেম্বারদের দায়িত্ব নিতে হবে। এই বলে তিনি যেতে থাকেন। দোয়ন তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো ফায়দা হয় না। তখনই সংতে সাইকেল নিয়ে এখানে আসে এবং কারের সাথে ধাক্কা লেগে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার জান বেঁচে গিয়েছিল, কিন্তু সংতের জ্ঞান ফেরেনি। এসব দেখে দোয়ন অনেক বেশি কাঁদতে শুরু করে। সে রিয়েলাইজ করতে পেরেছিল যে তার ড্যাড রোজ কোন জিনিসের মধ্যে দিয়ে যান। সে দেখে যে তার ড্যাডের ফোনে শুধু তারই ফটো আছে, যেখানে ছোটবেলায় সে হাসি খুশিভাবে নিজের ড্যাডের সাথে ফটো তুলত, কিন্তু বড় হওয়ার পর সে নিজের ড্যাডের থেকে দূরে থাকা শুরু করে দিয়েছিল। আর এটি দেখে দোয়নের নিজের ভুলের এহসাস হয়। সে নিজের ড্যাডের কাছে চলে আসে এবং তাদের সাথে কথা বলে বলতে থাকে যে ড্যাড, এমন নয় যে আমি আপনাকে পছন্দ করতাম না, এই জন্য আমি আপনার থেকে দূরে থাকতে শুরু করেছিলাম। দোয়ন বলে যে আমি একজন দায়িত্বশীল মেয়ে ছিলাম না এবং আমার মনে হতো যে আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট এবং লজ্জিত করে দেব, এই জন্য আমি দূরে থাকতে শুরু করি। আমি আপনার সামনা করতে পারছিলাম না। দোয়ন নিজের ড্যাডের কাছে ক্ষমা চায় এবং তাদের বলতে থাকে যে ড্যাড জেগে যান না। সে বলে যে ড্যাড, আমি আপনাকে অনেক ভালোবাসি। সংতের চোখ থেকেও জল বেরোচ্ছিল। তারপর কিছু সময় পর সংতে এবং দোয়ন যখন দুজনে ঘুমাচ্ছিল, তখন তাদের সোলস নিজেদের মধ্যে ফের সুইচ হয়ে যায় এবং নিজেদের শরীরে ফিরে যায়। তারপর দুজনে একে অপরকে দেখে অনেক খুশি হয় এবং গলায় জড়িয়ে ধরে। সাথে চেয়ারম্যান অনেক ভাবার পর সংতে এবং তার টিমকে আরও একটি সুযোগ দিয়ে দিয়েছিলেন এবং ওই প্রোডাক্টের প্রাইসও কম করে দিয়েছিলেন। সংতে এবং দোয়নের মধ্যেও এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। দুজনে এখন খুশি খুশি সাথে যেতে থাকে। আর এভাবেই এন্ডে আমরা সব বয়সের মেয়েদের দেখি যারা জানায় যে তারা তাদের ড্যাডকে অনেক ভালোবাসে। আর যে মেয়েরা বুড়ো এবং বড় হয়ে গিয়েছে, যারা নিজেদের ড্যাডকে হারিয়ে ফেলেছে, তারা বলে
যে আমরা আমাদের ড্যাডকে আজও অনেক মিস করি। যদি আমাদের আরও একটি সুযোগ মেলে তবে আমরা আমাদের ড্যাডকে বলবো যে ড্যাড, আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আর এই এন্ডিংয়ের সাথেই এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি থেকে একটি অত্যন্ত মূল্যবান এবং সুন্দর শিক্ষা পাওয়া যায়। পরিবারে একে অপরের প্রতি অভিযোগ করার আগে তাদের দায়িত্ব এবং পরিস্থিতির গুরুত্ব বোঝা প্রয়োজন। কারণ যখন আমরা অন্যের জায়গায় দাঁড়িয়ে জীবনকে দেখি তখনই প্রকৃত ভালোবাসা এবং ত্যাগের গভীরতা উপলব্ধি করা যায়। আমাদের বাবা মায়ের কঠোর পরিশ্রম আর সন্তানদের পড়াশোনার চাপ কোনোটাই কম নয়। কেবল একে অপরের জুতোয় পা রাখলেই বোঝা যায় জীবন কার জন্য কতটা কঠিন। ভুল বোঝাবুঝি দূর করে একে অপরকে সম্মান জানানোই একটি সুখী পরিবারের আসল চাবিকাঠি।